এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলে কর্মীদের আলটিমেটাম, চেয়ারম্যানকে অপসারণে অসহযোগের ডাক। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতি, নারী যাত্রীদের শ্লীলতাহানি, থানায় মামলা। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই এনসিপি এবং বিএনপি নেতা ইশরাকের মধ্যে এক ধরনের বিরোধ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে মেয়র আসলে যেভাবে আদালতের মাধ্যমে ইশরাক হতে চাচ্ছেন সেটা সঠিক কিনা, নাকি এই মুহূর্তে আবারও স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন, এ নিয়ে এক ধরনের বিতর্ক রয়েছে। এছাড়াও আরও কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। দুজন সম্মানিত অতিথি এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন। আছেন জনাব রাজিকুজ্জামান রতন, তিনি সহ সাধারণ সম্পাদক বাসদ, এবং আছেন ডক্টর ওয়াজেদ খান, তিনি রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। একটু পরে আমাদের সাথে যোগ দেবেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, তিনি যুগ্ম মহাসচিব বিএনপি। দর্শক, আলোচনায় যাবার আগে আমরা একটা প্রতিবেদন দেখতে চাই ইশরাকের মেয়র হবার জন্য যে দাবিতে তার কর্মীরা রাস্তায় রয়েছেন সে নিয়ে। বৃষ্টিতে কাকভেজা হয়েও রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকেরা। সন্ধ্যার পর আন্দোলনকারীদের সাথে দেখা করেন ইশরাক হোসেন। এ সময় মেয়র পদ নিয়ে নয়, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে একই জিনিস চলতে থাকে। অভিযোগ করেন সরকারে থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে নির্বাচন কমিশনের ওপর। তাই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ করে তারপর রাজনীতি করার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। আমি ওনাদের শুভকামনা করি, ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন, সরকারের উপরে আর হস্তক্ষেপ চলবে না। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। শুরুতেই ডক্টর ওয়াজেদ খান, আপনার কাছে আসতে চাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপি আবার তাদের মতো করে কর্মসূচি করেছে আজকে নির্বাচন কমিশনের সামনে। অন্যদিকে আদালতের রায় পেয়ে ইশরাক কেন মেয়র হতে পারছেন না, শপথ নিতে পারছেন না, সে নিয়ে তার কর্মীরা আন্দোলন রয়েছেন। এই ক্ষেত্রে আসলে সমাধানের রাস্তাটা কি? কারণ সাধারণভাবেই মানুষের ভোগান্তি তো থেমে নেই এই আন্দোলনগুলোর মাঝে। ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা চ্যানেল 24-এর অগণিত দর্শক শ্রোতাকে। আজকে এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা গত 5 আগস্টের পর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা রাষ্ট্রে, বাংলাদেশ রাষ্ট্রে মানুষের মাঝে যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, যে সম্ভাবনা দেখা দিয়েছিল সেটা ক্রমান্বয়ে ম্লান হয়ে যাচ্ছে। এই ম্লান হয়ে যাওয়া, আমার মনে হয় এখানে আমি একটু কথা বলে নিই যে এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বরেণ্য ব্যক্তিত্ব যিনি প্রধান উপদেষ্টা, তার নেতৃত্বে এই সরকার বিগত 9 মাসে যে ধরনের দক্ষতা, পারদর্শিতা এবং মানুষের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে, মানুষের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে যে সকল সমস্যা সমাধান করার কথা ছিল সে পর্যায়ে তারা পৌঁছতে পারেনি। এমনকি ন্যূনতম যে দিকগুলো, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আজকে যে মানুষের ভোগান্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যে আকাঙ্ক্ষা, মূল আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্র সংস্কার, এবং এই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করা এবং বৈষম্যহীন একটি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যে রাষ্ট্রে আর কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও আজকে ইশরাক হোসেনকে এই কাকভেজা বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে তার হাজার হাজার সমর্থককে সরকারের বিরুদ্ধে বলেন এবং এই নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিরুদ্ধে বলেন বা আদালতের যে রায়, সব কিছু মিলিয়ে তার যে আজকে অবস্থান, তার সমর্থকদের যে অবস্থান, এবং অপরদিকে এনসিপি বা জাতীয়
নাগরিক যে পার্টি, তারা পাল্টা একটি সমাবেশের আয়োজন করছে। তারাও নির্বাচন কমিশন ঘেরাও করেছে। সেখানে তারা দাবি করছে নির্বাচন কমিশন পুনর্গঠনের, তারা দাবি করছে এমনকি শেষ পর্যন্ত এই সরকারের 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি পর্যন্ত তারা করে এসছে। পক্ষান্তরে ইশরাক এবং তার সমর্থকরা দাবি করে এসছেন যে এই সরকারের যে 2 জন তরুণ উপদেষ্টা রয়েছে তাদের পদত্যাগের জন্য, এবং এই সরকারকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করছেন। আমার মনে হয় এই যে অবস্থা, এই অবস্থার একমাত্র কারণ সরকারের দুর্বলতা, সরকারের যে আইন বিভাগ, সরকারের যে বিচার বিভাগ, সরকারের যে নির্বাচন কমিশন, এগুলো ঠিকমতো কাজ করছে না। একটি সাথে অপরটির যে সাংঘর্ষিক অবস্থা, এই কারণেই আজকে নির্বাচন নিয়ে এবং ইশরাকের শপথ গ্রহণকে কেন্দ্র করে এই জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেন একই নির্বাচনে, একই রায়ে, একই প্রক্রিয়ায় মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। অপরদিকে ঢাকার দক্ষিণের মেয়র ইশরাক হোসেন গত 2020 সালের যে ফেব্রুয়ারি প্রথম দিন যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর 2 তারিখে আমরা দেখেছি ফ্যাসিবাদের অন্যতম সহায়ক শক্তি এবং তাদের পারিবারিক যে ব্যক্তি, তিনি মেয়র নির্বাচিত হন এবং 5 আগস্টের পরে 19 আগস্ট তার মেয়র পদ বাতিল করা হয়। এবং বাতিলের পরে এই ইশরাক হোসেন সে সময়ই মার্চে একটি মামলা দায়ের করেছিলেন। তাকে তখনই বলা হতো যে তিনি জনগণের মেয়র নির্বাচিত হয়েছেন। যা হোক, এখন এই মামলার রায়ে যে রায় ঘোষণা করা হলো, সেই রায়ের পরে আমরা দেখতে পেলাম যে তার গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু তিনি শপথ গ্রহণ করতে পারছেন না। ইশরাক হোসেন ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত স্নেহভাজন। ইমরান সালেহ প্রিন্স, উনি জানেন, তার প্রয়াত পিতা অবিভক্ত ঢাকা সিটির যে মেয়র, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তো আমি সে ব্যক্তিগত দিকে যেতে চাচ্ছি না, আমি আইনগত দিকে বলতে চাচ্ছি যে তার শপথ গ্রহণ কেন হলো না। এখানে সরকারের বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সাথে যে সাংঘর্ষিক অবস্থা, সেম সাইড হয়েছে, তার কারণে এখানে স্থানীয় সরকার উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেছেন যে 10টি কারণে ইশরাক হোসেন শপথ গ্রহণ করতে পারছেন না। সেসবের মধ্যে তিনি বলেছেন যে 8G সংশোধনী নিয়ে যে অবৈধতার প্রশ্ন উঠেছিল, সেটা ঠিক না হওয়ার আগেই নির্বাচন কমিশন তাকে মেয়র ঘোষণা করেছে। এবং এগুলো নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে, আমার মনে হয় সরকারের আইন বিভাগকে, বিচার বিভাগকে কার্যকর ভূমিকা রাখতে হবে এ নিয়ে। এর কারণে আজকে যে ভোগান্তির সৃষ্টি, আপনার কাছে ফিরবো, এই মুহূর্তে আপনাকে আর সময় দিতে পারছি না, এই সমাবেশ একটু জনাব রতনের কাছে আসতে চাই।